সুচেতনা এই পথে আলো জেলে এই পথে পৃথিবীর ক্রম মুক্তি হবে। কবি পথ নির্দেশ করছেন যে পৃথিবীর গভীরতর অসুখ এজন্য যে আমরা খারাপের চর্চা করছি, আমরা নেতিবাচকতার চর্চা করছি, স্বার্থের চর্চা করছি এবং ঈর্ষা হিংসা এগুলোর মধ্য দিয়ে পৃথিবীটাকে বিষাক্ত করে তুলেছি, বসবাসের অনুপযোগী করে তুলেছি। সেই বাস্তবতায় কবি সুচেতনার চর্চার কথা বলছেন। সুচেতনার পথ, মঙ্গলের পথ, ইতিবাচকতার পথ, সত্যের পথ, এই পথে ইতিবাচকতার পথে সুচেতনার পথে আলো জেলে তোমরা মশাল মিছিল করা দেখে থাকবে। এর উদ্দেশ্য হলো আলো হচ্ছে ইতিবাচক, যা কিছু ভালো সেটাকে আলোর সাথে তুলনা করা হয়, যা কিছু খারাপ সেটাকে অন্ধকারের সাথে তুলনা করা হয়। তো যখন এই আলো জ্বালা হয় তার মানে হলো আলো জ্বাললে অন্ধকার এমনি চলে যাবে, তার মানে সুদিন আসবে। এর জন্যই মশাল মিছিল। সুচেতনা, শুভ চেতনা এই পথে, সুচেতনার পথে আলো জেলে এটার চর্চা করে সুচেতনার চর্চার ফলে এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে। মিথ্যার চর্চা দ্বারা, নেতিবাচকতার চর্চা দ্বারা, স্বার্থপরতার চর্চা দ্বারা পৃথিবীর মুক্তি হবে না। মুক্তি আসবে সুচেতনা বা শুভ বোধের চর্চার মধ্য দিয়ে। আমরা যখন ইতিবাচকতার চর্চা করব, সবাইকে ভালোবাসবো, ভালোবাসার পৃথিবী গড়ব, সেদিনই পৃথিবীর মুক্তি আসবে। এভাবে স্বার্থের দ্বন্দ্ব, হিটলারের নীতিকে অনুসরণ করলে পৃথিবীতে কখনোই মুক্তি আসবে না, আরো আমরা ক্ষতিগ্রস্ত হব। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। মনীষী বলতে বোঝায় মনীষা আছে যার, বিদ্বান, পণ্ডিত, প্রতিভা সম্পন্ন, গভীর পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তি, একে মনীষা বলা হয়। বলে আজই হবে না, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, এখনই হবে না, সময় লাগবে। এই পথে আলো জেলে এই পথে পৃথিবীর ক্রম মুক্তি হবে। ভবিষ্যৎ সূচক শব্দ, হবে, এখনই হবে না। বিভিন্ন মনীষীর ত্যাগ লাগবে, অনেক ত্যাগের মধ্য দিয়েই সুদিন আসবে। হঠাৎ করেই সুদিন আসবে না, সুচেতনার জয় হবে না, শুভবোধ জাগ্রত হবে না। অনেক ত্যাগের ফলে, রক্তদানের ফলে, অনেক মনীষীর আত্মত্যাগের ফলে, তাদের সাধনার ফলে একদিন সুদিন আসবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। সে বলতে সুচেতনার জয় হবে একদিন, শুভ বোধের জয় হবে, ইতিবাচকতার জয় হবে, পৃথিবী আবার সুন্দর হবে, যুদ্ধ বিমুখ একটা জাতি গড়ে উঠবে, তবে একটু সময় লাগবে। বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, দীর্ঘইকার, খেয়াল করবে। বলে এই বাতাস কত সুন্দর, ছেলেটা কি সুন্দর, এরকম। সূর্য করজ্জ্বল শব্দটা দেখো, সূর্য কর উজ্জ্বল শব্দটা এক হয়েছে। কর অর্থ কিরণ, রশ্মি, সূর্য রশ্মি দ্বারা উজ্জ্বল, একেবারে আলোকিত। বলে এই বাতাস কত ফ্রেশ, আমরা বলি ফ্রেশ বাতাস, বা এরকম কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা দৃশ্য। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ কবি গড়ে দেবেন। ওইরকম একটা সমাজ গড়বেন তিনি। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব। তোমরা জানো, নাবিক বলতে বোঝায় নৌকা বা জাহাজ যিনি চালান। সবাই ঘুমিয়ে থাকে, তো যিনি নাবিক তিনি জেগে থাকেন, তার একটা দায়িত্ব আছে। 100 মাইল হোক, 200 মাইল হোক বা 1000 মাইল হোক, এই রাস্তাটা তিনি চালিয়ে নিয়ে যাবেন, তাকে একটা গন্তব্যে পৌঁছে দিবেন। তার যেটা লক্ষ্যবস্তু সেখানে তিনি নিয়ে যাবেন। একটা দায়িত্ব নিয়ে কাজ করে নাবিকরা, গাড়ির ড্রাইভাররাও বটে। আমাদের মতো ক্লান্ত হয়ে গেছে কবি, ক্লান্ত, তবে ক্লান্তিহীন। ক্লান্তি আছে, তবে ক্লান্ত হয়ে বসে থাকলে কখনোই সুদিন আসবে না। যখনই উনি ক্লান্তিহীন ভাবে কাজ করে যাবেন, তখনই তার আকাঙ্ক্ষিত গন্তব্য, যেটা হয়তো ঢাকা যাব অথবা বরিশাল যাব, আকাঙ্ক্ষিত যেটা গন্তব্য, সেখানে আমরা যেতে পারবো। এখন আমরা দুঃখের সমুদ্রে আছি, দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি। আমাদের মাঝে যাবতীয় যন্ত্রণা আছে, নেতিবাচকতার চর্চা আছে। এই বাস্তবতায় আমাদের মাঝে সুদিন আসবে কখন? যখন আমরা
ক্লান্তিহীন ভাবে কাজ করতে পারবো। সুকান্ত ভট্টাচার্য যেমন বলেছিলেন, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্যের যে উচ্চারণ, জীবনানন্দের মাঝেও একই রকম উচ্চারণ, যে তিনি ক্লান্তিহীন ভাবে কাজ করে যাবেন এবং একটা সুন্দর পৃথিবী গড়বেন। এভাবেই আমাদের যে আকাঙ্ক্ষিত জগৎ, আকাঙ্ক্ষিত বাস্তবতা, সুচেতনার জয় হবে, সেটা একদিন পাবো। আজ নয়, এখনই নয়, একটু সময় লাগবে। ঢের দূর, ঢের মানে অধিক, অনেক দূর। অন্তিম প্রভাত, আমরা বলেছি রাত সাহিত্যে নেতিবাচক। আমরা দুঃখের সাগরে আছি, আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছি, আমরা একটা সমুদ্রের মাঝে আছি, কুল কিনারা দেখতে পাচ্ছি না। এই অবস্থা থেকে আমরা একটা সময় পরে আমাদের গন্তব্যে যেতে পারবো, যেখানে আমরা যেতে চাই সেখানে আমরা যেতে পারবো। তবে এখনই না, আজই না, এখনই সে সময় হয়নি, একটু সময় লাগবে। অন্তিম প্রভাত, প্রভাত হবে এক সময়, তবে একটু সময় লাগবে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি। আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না। এক এক ধর্ম এক এক কথা বলে। যেমন ইসলামী বিশ্বাস অনুসারে বলে যে আমরা রুহুর জগতে ছিলাম, ধরে নাও যে আমরা আসমানে ছিলাম, আবার ওই জগতেই চলে যাব। মাটির টানে বা পৃথিবীর টানে মানব জন্মের ঘরে এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। মানুষ যখন চরম কষ্ট পায়, ব্যর্থ হয় জীবনের কাছে, সফলতার ছোঁয়া না পায়, শুধু কষ্ট আর কষ্টের জগতেই বাস করতে থাকে, তখন সেটা বলে যে আমার জন্ম না হলেই ভালো হতো, আমি কেন পৃথিবীতে এসেছিলাম। মানুষ আত্মহত্যা যখন করতে চায়, তখন এই বোধগুলো বেশি কাজ করে, যে আমার জন্ম কেন হলো, জন্ম না হলেই ভালো হতো। দাউদ হায়দার বলেছিলেন, জন্মই আমার আজন্ম পাপ, মাতৃ জরায়ু থেকে নেমেই জেনেছি আমি। মানুষ যখন এরকম বেশি কষ্টে থাকে, তখন এরকম কথা বলে। তো জীবনানন্দ দাশ এটাই ভেবেছেন, পৃথিবীতে না এলেই ভালো হতো। কারণ হলো, এই পৃথিবী আমার জন্য মঙ্গলজনক নয়। সোনার চামচ মুখে নিয়ে আমরা জন্মগ্রহণ করিনি, আমাদের জন্য অনেক নেতিবাচকতা অপেক্ষা করছিল, আমরা সেগুলোর দ্বারা আক্রান্ত হয়েছি। এর জন্য বলছি আমার জন্ম না হলেই ভালো হতো। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। পরে আবার বলছি, দেখো ভালোই হয়েছে, এই পৃথিবীতে না এলে তো এত কিছু পেতাম না। মানব জন্মের যা কিছু অর্জন, সেটা তো জন্মের মধ্য দিয়েই হয়ে থাকে। মানুষ হিসেবে জন্ম না পেলে তো আমি এগুলো অর্জন করতে পারতাম না, এত কিছু দেখতে পারতাম না। আমার যা কিছু অর্জন, সেটা তো জন্মের মধ্য দিয়েই, পৃথিবীতে আসার মধ্য দিয়েই। এই জন্য বলছে এসে, এসে বলতে পৃথিবীতে এসে, এই জগতে এসে গভীরতর লাভ হয়েছে, ভালোই হয়েছে, উপকার হয়েছে। লাভ হলো সেসব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুদ্র জল ভরে। প্রকৃতির কবি বারে বারে নানা রূপে ধরা দেয় প্রকৃতি, বলে ভালোই হয়েছে, আমি অনেক কিছু দেখতে পেরেছি, অনেক কিছু অর্জন করেছি। আমার যা কিছু অর্জন এই জন্মকে কেন্দ্র করেই এই প্রসঙ্গটা এখানে তুলে ধরেছেন। দেখেছি যা হলো, কবি কি দেখেছেন? নিরীহ মানুষকে আক্রমণ করা, তাকে ফেলে দেওয়া। আর এই বাস্তবতায় কি হবে, যখন ইনাকে ফেলে দেবে, ইনি তো নিশ্চিতভাবে পড়বে। দুটা বিশ্বযুদ্ধের ইতিহাসটা দেখবে, সহজ সরল মানুষকে মেরে ফেলা হচ্ছে, স্বাভাবিকভাবেও তুমিও তো পড়বে। হিটলারের কেন পতন হলো? কারণ হচ্ছে সহজ সরল মানুষকে আক্রমণ করা। তো একটা পর্যায়ে তো মিত্র শক্তি যারা, তারাও তো উঠে দাঁড়িয়েছে, তারাও ঘুরে দাঁড়িয়েছে, তারাও তোমার ঘুম কেড়ে নিয়েছে। তুমি অন্যের চালে ঢিল দিবে, তোমার চালে ঢিল কেউ পড়বে না। ইট মারলে পাটকেল তো খেতেই হবে। তুমি অপরের জন্য যে গর্ত করছো, সেই গর্তে তো তোমাকেও পড়তে হবে। দেখেছি যা হলো। কবি এগুলো দেখেছেন, প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন দেখেছেন। আমাদের অসহায় মানুষগুলোকে, যারা স্বাধীনতা চায়, এটা আমাদের একটা অধিকার ছিল, তো আমাদেরকে মেরে ফেলা হচ্ছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সহ অনেকবার হত্যা করা হয়েছে আমাদেরকে। এগুলো তো কবি দেখেছেন। দেখেছি যা হলো, হবে, মানুষের যা হবার নয়। আমরা বলেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, পক্ষ শক্তি, মিত্র শক্তি। এবং একটা পর্যায়ে জাপানের
হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমা ফেলা হয়েছে, লিটল বয়, ফ্যাটম্যান এগুলো মারা হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। মানুষের কাছ থেকে এরকম আচরণ আমরা আশা করিনি, এটা তো চাইনি, মানুষের কাছে এটা আকাঙ্ক্ষিত নয়। মানুষ কেন এরকম হয়ে গেল? রবীন্দ্রনাথ ঠাকুর একটা প্রবন্ধ লিখেছিলেন, নাম সভ্যতার সংকট। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপিয়ানদের প্রতি বিশ্বাস, তিনি মনে করতেন যে তারা সভ্যতার আলো ছড়িয়েছে, যাবতীয় ইতিবাচকতার চর্চা করছে, জ্ঞানের আলো ছড়িয়েছে, তাদের দ্বারা আমরা উপকৃত হয়েছি। এই বিশ্বাস নিয়ে তিনি ইংরেজের প্রতি মুগ্ধ ছিলেন। তবে 1941 খ্রিস্টাব্দে ওনার বিশ্বাস ভঙ্গ হলো। তো উনি লিখলেন, আমি যেটা ভেবেছিলাম এখন তো দেখি ওরা আগুন লাগায়। এই যে বিশ্বাস এবং বিশ্বাস ভঙ্গ, এটাকে নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট। এই যে সভ্যতার সংকট, দেখেছি যা হলো, হবে মানুষের, যা হবার নয়। এটা তো হওয়ার কথা ছিল না, এরকম কিছু তো আমরা চাইনি, আমরা তো এরকম সভ্যতা চাইনি, আমরা তো বাঁচতে চেয়েছিলাম। শেষ করছেন এভাবে, শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। আমরা বলেছি এর আগেও যে সাহিত্যে রাত নেতিবাচক, জাতীয় জীবনের দুর্দিন, খারাপ অবস্থাকে ধারণ করে, খারাপ অবস্থাকে প্রকাশ করে। একটা কথা বলা হয়, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। তারপরে দুঃখের পরেই সুখ আসে, খারাপ সময়ের পরে ভালো সময় আসে, ইতিবাচকতার জয় হয়, বিপদ একটা পর্যায়ে কেটে যায়। এরকম প্রভাত ইতিবাচক, রাত নেতিবাচক। তো এজন্য কবি বলছেন, শাশ্বত রাত্রির বুকে রাত কেটে যাবে, সকলেই অনন্ত সূর্যোদয়। অনন্ত বলতে বোঝায় অন্ত নেই যার, যেটা চিরস্থায়ী, অনন্ত, অন্ত নেই যার, যার শেষ নেই। শাশ্বত বলতে যেটা চিরকালীন। মুদ্রার এপিঠ ওপিঠ, খারাপের পরে ভালো আসবে। একটা ভাব সম্প্রসারণ হতো, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ নেতিবাচক, জাতীয় জীবনে বিপর্যয়, দুর্দিন, খারাপ সময়কে ইঙ্গিত করে। এর আড়ালে সূর্য হাসে। সূর্য এখানে ইতিবাচক, আলো দেয়, আলো আসলে অন্ধকার এমনি কেটে যায়। মেঘ নেতিবাচক, সূর্য ইতিবাচক, রাত নেতিবাচক, প্রভাত ইতিবাচক। রাতের পরে সূর্য আসবে, প্রভাত আসবে। এটা দুঃখের এই বর্তমান যে বাস্তবতা, নেতিবাচকতা, এটা একদিন শেষ হবে। একটা পর্যায়ে আলো জয় হবে, ইতিবাচকতার জয় হবে। এই খারাপ সময়, স্বার্থপরতা, এই খারাপ বাস্তবতা একদিন কেটে যাবে। একদিন সুচেতনা প্রতিষ্ঠা পাবে এবং মানুষের ইতিবাচক বোধ জাগ্রত হবে, নেতিবাচকতার চর্চা মানুষ ছেড়ে দিবে, সুন্দর একটা পৃথিবী আসবে আমাদের সামনে। এরকম একটা কামনা কবি করেছেন। এবারে আমরা মূল বইয়ের প্রশ্নগুলো দেখব। কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা কি? পরের প্রশ্ন, মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে, উক্তিটিতে প্রকাশ পেয়েছে। সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। 3 নম্বর, ফজলুল আহমদের বিখ্যাত কবিতা সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তবে পাল খুলো, তবে নোঙর তোলো, এবার অনেক পথ শেষে সন্ধানী হেরা। যেটা আমরা সন্ধান করছি, তোরণ, দুর্গদ্বার, সেটা মিলবে, সম্মুখে জানি। আমরা যেখানে যেতে চাই, জীবনানন্দের বাড়ি বরিশালে যেতে চাই, ওটার জন্য আমরা খুঁজছি, যাত্রা শুরু করেছি। তাইলে আমাদের আকাঙ্ক্ষিত জীবনানন্দের বাড়ি যে ধানসিঁড়ি, ওই ধানসিঁড়ির গেট আমাদের চোখে ধরা দেবে। এরা হলো মূল প্রশ্ন, উদ্দীপক। তো এখানে কি প্রকাশ পেয়েছে? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। 4 নম্বর, হেরার তোরণ মিলবে সম্মুখে জানি। জীবনানন্দের বাড়ি, বাড়ির গেট আমাদের চোখে ধরা দেবে জানি। আমাদের যাত্রা শুরু করলে একসময় বরিশালে আমরা যেতে পারবো। এই উক্তির সাথে সুচেতনা কবিতার কোন চরণের সাদৃশ্য লক্ষ্য করা যায়? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। সৃজনশীল প্রশ্ন দেখো, অদ্ভুত আধার এক, জীবনানন্দেরই একটা কবিতা। আমরা বলেছি আধার নেতিবাচক। জগতে একটা খারাপ সময় এসেছে, যারা অন্ধ, অন্ধ বলতে যারা খারাপ, যারা নেতিবাচকতার চর্চা করে, যারা অপশক্তি, যারা সমাজের খারাপ অংশ, তারাই আজকে আমাদের প্রধান, সমাজের প্রধান, সমাজের নেতৃত্ব দিচ্ছে। যারা অন্ধ সবচেয়ে বেশি চোখে দেখে তারা,
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। সুপরামর্শ এখানে ব্যঙ্গার্থে, পৃথিবী অচল আজ তাদের বলতে যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, এরা অর্থাৎ সমাজের নেতিবাচক অংশ, যারা মিথ্যার চর্চা করে, স্বার্থপরতার চর্চা করে, তারা যেহেতু নেতৃত্ব দিচ্ছে, তাদের ছাড়া পৃথিবী আজকে অচল হয়ে গেছে। যাদের গভীর আস্থা আছে, এরা ইতিবাচক অংশ, সমাজের যারা ভালো অংশ, তারা যাদের গভীর আস্থা আছে আজ মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্যবাদীতি, সমাজের কোণঠাসা হয়ে আছে যে শ্রেণীটা, ভালো মানুষের অংশ, যারা মূলত অবহেলিত, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। ভালো মানুষের হৃদয়গুলো শকুন শেয়ালের খাদ্য, শকুন শেয়াল প্রতীকী, দেখে রাখবে। প্রশ্ন, উদ্দীপকটিতে সুচেতনা কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আমরা দেখেছি ভালো মানুষের দাম নেই, সমাজের খারাপ অংশ নেতৃত্ব দিচ্ছে, নেতিবাচকতার জয় হচ্ছে, সেই বাস্তবতাকে এখানে তুলে ধরা হয়েছে। উদ্দীপকটিতে সুচেতনা কবিতার সামগ্রিক দিক উন্মোচিত হয়নি, কারণ কবি এখানে অন্ধকার কেটে যাবে, আলোর দেখা পাবো আমরা, এরকম একটা ইঙ্গিতও দিয়েছেন। শুধু নেতিবাচকতাই নয়, সেই সাথে আলোর দেখা পাবো, আবার সুদিন আসবে, অন্ধকার কেটে যাবে, মানে অনন্ত সূর্যোদয় আমরা দেখব, এরকম একটা ইঙ্গিত আছে। এই জন্য এই বাস্তবতা মূল্যায়ন করবে। প্রশ্নের উত্তর ছিল একের গ, দূরতর দ্বীপ। খ নম্বর, ইহলৌকিকতা। গ, সংকট উত্তরণের প্রত্যাশা। ঘ, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। দুঃখের দিন কেটে যাবে, অনন্ত সূর্যোদয়, ইতিবাচকতার জয় হবে, এরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। সৃজনশীল প্রশ্ন ছিল, ওটা বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কবিতার সমসাময়িক অশান্ত বিক্ষুব্ধ পৃথিবীর বাস্তবতা নির্দেশ করতে গিয়ে পৃথিবীর গভীরতর অসুখ কথাটা বলেছেন। আমরা ভালো নেই, খারাপ সময় কাটাচ্ছি, এই যে যুগ যন্ত্রণা, যুগের অস্থিরতা, এটা নির্দেশ করতে গিয়ে এই বাস্তবতার কথা বলেছিলেন। কারো কোনো প্রশ্ন থাকলে বা সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে। রবার্ট ফ্রস্ট একটা কথা বলেছিলেন, দি উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইন্ডস টু গো বিফোর আই স্লিপ। নির্জন ঘন বন কি অন্ধকার, কিন্তু আমার যে রয়েছে অঙ্গীকার, ঘুমিয়ে পড়ার আগে দিতে হবে বহু পথ পাড়ি দিতে হবে, আমাকে অনেক পথ যেতে হবে। তোমাদের একটা স্বপ্ন থাকা উচিত, তোমার একটা গন্তব্য থাকা উচিত, একটা টার্গেট, আলটিমেট গোল থাকা উচিত, যেখানে তুমি যেতে চাও। অবশ্যই ভালো মানুষ হতে হবে এবং ভালো মানুষ হয়ে দেশ জাতির ইতিবাচক কিছু পৌঁছানোর জন্য মঙ্গল কামনা করে তোমাদের এই যাত্রা শুরু করা উচিত। জীবনানন্দ একটা ভালো পৃথিবী কামনা করেছিলেন, নেতিবাচকতার উল্লেখ করেছেন বটে, তবে শেষ পর্যন্ত তিনি একটা সুদিন কামনা করেছেন। তোমাদের সে যাত্রা সুন্দর হোক, তোমাদের হাত ধরেই সেই সুদিন আসুক। আমরা দূর থেকে এই কামনা করব, তোমাদের মঙ্গল কামনা করব। আর তুমি যখন অপরের জন্য মঙ্গল কামনা করবে, অপরের ভালো কিছু পৌঁছাবে, সেটা তুমিও ফেরত পাবে। এভাবেই আমাদের পুরো পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে। এটাই জগতের নিয়ম। এই পৃথিবী তো নষ্ট আমরাই করেছি, তো আমরা সবাই যখন সুন্দর হয়ে যাব, তখন দেখবো পৃথিবীটা সুন্দর হয়ে যাচ্ছে। এরকম একটা সুন্দর পৃথিবী কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।